তোরা বাড়ি ছেড়ে চলে যাবি? না না না, অশোক এসব কি বলছিস? এসব কি কথা? বাড়ি ছেড়ে কেউ যায় নাকি? তোর বাবা বাড়ি তো সকলের জন্য বানিয়েছেন, সবাই মিলে একসঙ্গে থাকবো। কোথায় আমার দিদিভাই এসেছে, আমি তাকে নিয়ে আদর করব, তাকে মানুষ করব, বড় করব। এই সময় তুই বলছিস বাড়ি ছেড়ে চলে যাবো? এসব কথা একদম বলবি না। অশোক, দিদি কিন্তু একদম ঠিক বলছে। দেখো, আমি এই পরিবারে অল্প কদিন হলো আছি, সব ব্যাপারে আমার কথা বলাও হয়তো সাজে না, কিন্তু কোনো সমস্যা হলে তো আলোচনা করে মিটিয়ে নেওয়া যায়। তাই বলে একদম বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো? আমিও মেসমশাইয়ের সাথে একমত। মেজদা ভাই শোন না, আমাকে 1 মাস সময় দে, দেখবি সে আমার খুনিদের আমি ঠিক ধরে ফেলবো। তারপর আমাদের পরিবারের আর কোনো রিস্ক থাকবে না, ট্রাস্ট মি। একটা কথা বলবো মেজদাদা, বলছিলাম এরকম হুট করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। তাছাড়া এমনিতেও আমার কিছুই মনে নেই, কিন্তু তবু এই কয়েকটা দিনে আপনাদের সবাইকে দেখে এইটুকু বুঝতে পেরেছি যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ মিলে মিশে একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে থাকে। তাছাড়া এই সময় দাঁড়িয়ে এইরকম একটা পরিবার তো সবার কাছে একটা উদাহরণ, তাই না? একদম চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা খুব যত্নে রাখবো। তাছাড়া বাড়ির সবার সান্নিধ্যে বড় হলে খুব ভালো মানুষ হবে। তোদের ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পারছি অশোক। আমরাও যে একেবারে পাচ্ছি না তা নয়, কিন্তু এটা তো মানবি যে ছোট বৌমার সঙ্গে যেটা হয়েছে তার একটা বিহিত হওয়া দরকার। আজকে কোম্পানির এই অবস্থা, এখন যদি তোরা ভাইয়ে ভাইয়ে একসঙ্গে না থাকিস তাহলে তো কোম্পানিটা... আমাদের কোম্পানি নিয়ে আমি একটা কথা বলতে চাই বাবা। বাবা, তুমি যদি আমাকে তোমার সন্তান মনে করো তাহলে তো আমাদের 3 জনেরই সমান ভাগ আছে কোম্পানিতে। ও বাবা, এই অশোক আবার এসব কি বলছে? অশোক, অশোক এসব এসব কি কথা বলছিস অশোক? সম্পত্তির কথা কেন তুলছিস হঠাৎ করে? সমস্তই তো তোদেরই, তোদের জন্যই তো তোদের বাবা সমস্ত সম্পত্তি করেছে। তাহলে দোটো তাতানা তো বড় হচ্ছে, তোদের সন্তান হয়েছে, আমার দিদিভাই এসেছে, এরপর নিখিল শ্যামার জীবনেও সন্তান আসবে, আমরা সবাইকে নিয়ে এক পরিবার হয়ে বাঁচবো, এই তো আমাদের স্বপ্ন। আমাদের বুড়ো বুড়ির আর কি স্বপ্ন থাকতে পারে বল? কেন এরকম কথা বলছিস? হঠাৎ দুম করে এসব কেনই বা বলছিস অশোক? বলিস না, আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। ওকে মা, তাহলে আমি ক্লিয়ারলি বলি, আমি আর দিশা ঠিক করেছি আমরা আমাদের মেয়েকে নিয়ে বিদেশ চলে যাব। চলে যাবি মানে? নিশ্চয়ই তুই কয়েকদিনের কথা বলছিস, রাইট? না, কদিনের জন্য না, আমরা পার্মানেন্টলি বিদেশে সেটেল করব, এটাই আমি ঠিক করেছি। আমি এই পরিবেশে আমার মেয়েকে রাখতে সাহস পাচ্ছি না, তাই আমি আর কোনোদিনও ফিরবো না। অশোকের ব্যাপারটা কি? আজকে এই কথাগুলো তুললো যে? তাহলে কেউ কনফার্মড হয়ে গেছে যে এই মেয়েটি মাম, শ্যামা নয়? সেটা যদি হয় তাহলে তো দারুণ ব্যাপার। আমরা বিদেশে চলে যাব, কেউ কোনোদিনও কিচ্ছু জানতেও পারবে না, ধরতেও পারবে না। মা, আমার তো মনে হয় না অশোক ভুল কিছু বলছে বলে। সত্যি তো এরকম একটা নেগেটিভ পরিবেশে আমাদেরই দম বন্ধ হয়ে আসে, ওইটুকু একটা শিশুকে বড় করব, তার থেকে আমরা না হয় একটু সাধারণভাবেই থাকলাম, তাতে অসুবিধে নেই। কিন্তু মেয়েটা তো অন্তত একটা ভালো পরিবেশে, একটা সুস্থ পরিবেশে বড় হবে। আর ও এখানে থাকলে চৌধুরী বাড়ির মেয়ে বলে ওর ওপরেও যে অ্যাটাক হবে না, সে গ্যারান্টি কি কেউ নিতে পারবে? সে গ্যারান্টি তো নেই, তাই না? আর সেই জন্যই আমরা এই সব কিছু, যা যা পুরনো পরিচিতি সব ছেড়ে বেরিয়ে যেতে চাই। এই পরিচিতি থেকে বেরিয়ে যেতে চাইছো? আরে তুমি বসন্ত চৌধুরীর ছেলের বউ, অশোক বসন্ত চৌধুরীর ছেলে, আর তোমাদের মেয়ে বসন্ত চৌধুরীর নাতনি। এই সমস্ত পরিচয় তোমরা মুছে ফেলতে চাইছো? চৌধুরী পরিবারের সঙ্গে
সমস্ত সম্পর্ক তোমরা ত্যাগ করতে চাইছো? কি হলো বাবা? শরীর খারাপ লাগছে? বড় বাবা এটা জল দাও না। কি হলো? জল শ্যামা দেখ না কি অশোক, দেখ দেখ অশোক, দেখ শুধু চলে যাবে বলেছিস, সেই কথা শুনে তোর বাবার কি অবস্থা হয়েছে দেখ। তুই চলে গেলে কি অবস্থা হবে তুই বোঝার চেষ্টা কর অশোক, এরকম করিস না। কি দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে। তা আমি কি করবো মা? আমি কি করবো? আমার কথা তোমরা তো বুঝতে পারছো না। আমার কথা বুঝতে পারছো কি? প্লিজ কাম ডাউন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো তোমাদের ছেলে নাকি? আমার মেজদা ভাই প্লিজ। নিখিল প্লিজ দেখো বাবা, বাবা তোমরা তো আমার বাবা মা, তোমরা তো আমার মনের কথাটা বুঝবে। দিশার আমি অনেক আলোচনা করেছি এটা নিয়ে, অনেক আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান খুঁজে পাইনি। ট্রাস্ট মি, কোনো সমাধান খুঁজে পাইনি। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে অশোক, তুই সম্পত্তি নিয়ে কি বলছিলি বল। আমি আর কষ্ট পাবো না। বাবা আমি এটাই বলতে চাইছি যে ঠিক আছে, আমি বাড়ির ভাগ চাই না, বাড়ির ভাগ চাই না, কিন্তু কোম্পানির 1/3 টাকা আমাকে দিয়ে দাও, আমি ওটা নিয়ে বিদেশ চলে যাচ্ছি। আসলে অশোক বলতে চাইছে যে ফ্যাক্টরিটা আবার ঠিকঠাক কবে চালু হবে সে তো কেউ কিছু বলতে পারছে না। আর তাছাড়া বিক্রি করার কথাতে তো নিখিলের সায় নেই। হ্যাঁ বাবা, এই যে নিখিল বলছে না যে কোম্পানি নতুন করে শুরু করবে, প্রোডাকশন চালু করবে নতুন করে, আমার মনে হয় না এটা কোনো লাভ হবে, উল্টে লস হবে। তারপর কোম্পানি বেচতে বাধ্য হবে। না, কোম্পানি আমি বেচবো না। লড়াই করতে করতে হাঁপিয়ে গেলেও একদিন আমি আমাদের কোম্পানিকে দাঁড় করাবো। আর তার আগে যদি তোর নিজের ভাগ চাই তাহলে নিজের ভাগ নিয়ে তুই চলে যেতে পারিস। বাবা, মেজদা ভাই যদি চায় মেজদা ভাইকে নিজের ভাগ দিয়ে দাও। কোম্পানি অফিসের ভ্যালুয়েশন করে তার 1/3 টাকা দিয়ে দাও মেজদা ভাইকে। নিখিল, ভ্যালুয়েশন কত হতে পারে তোর আন্দাজ আছে? 150 কোটি টাকা। তার এক ভাগ 50 কোটি টাকা। দিতে পারবি? কোথায় পাবে অতগুলো টাকা? আর তুই যখন সমস্ত সম্পর্ক ত্যাগ করে পুরনো সব সম্পর্ক ছেড়ে ফেলে চলেই যেতে চাইছিস, তখন আবার টাকার প্রসঙ্গ আসছে কেন? তুই যখন ভাইদের সঙ্গে মিলেমিশে থেকে সুখ দুঃখ ভাগ করে নিতে পারলি না, তখন টাকাও পাবি না। পাবো না? না, আমি তোকে টাকা দেবার পক্ষপাতী নই। তার মানে বাবা তুমি আমাকে তোমার ছেলে বলে মনেই করো না, সেটা স্পষ্ট করে সবার সামনে বুঝিয়ে দিলে আছে, তাই তো? অশোক প্লিজ মাথা ঠান্ডা করে কথা বলো প্লিজ। বাবা ছেলের সম্পর্ক ভুলে যাবার কথা প্রথম তুই বলেছিস অশোক। এখন কোন লজ্জায় প্রশ্নটা করছিস? কি হচ্ছে কি অশোক? বুঝতে পারছিস না বাবা তোর উপর রেগে গেছে, আমারও তো রাগ হচ্ছে। কেন এরকম ছেলে মানুষই করছিস অশোক? দেখো মা, আমি যা বলার বলে দিয়েছি, আমি আর এক্সপ্লেন করবো না। তোমরা আমাকে টাকা দাও কি না দাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাবো, দ্যাটস ফাইনাল। দিশা চলো। দাঁড়া মেজদা ভাই, বাবা মেজদা ভাইয়ের যদি মনে হয় যে বিদেশে চলে গেলেও নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারবে, তাহলে মেজদা ভাই যা চাইছে দিয়ে দাও। কি বলছিস কি তুই নিখিল? কোথায় পাবে এক্ষুনি এত টাকা? দরকার হলে ফ্যাক্টরি মর্টগেজ দেবো আমি, আর তারপর মেজদা ভাইকে ওর টাকা দেবো। আমি কথা দিচ্ছি বাবা, ফ্যাক্টরি আমি ছাড়িয়ে আনবো, কিন্তু আমাদের কোম্পানি আমি বিক্রি হতে দেব না। এটা চৌধুরী পরিবারের মর্যাদার প্রশ্ন। আর আই এম শিওর বর্দা ভাইও কিছুদিনে ঠিক হয়ে যাবে। আমরা দুজনে মিলে আমাদের কোম্পানি আবার পুরনো পজিশনে নিয়ে আসবো। পারলে ভালো। তোকে আমি টাকা দিয়ে দেবো মেজদা ভাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত কিসে? সব তো ডিসকাস হয়ে গেল।
তুই কোম্পানি মর্গেজ রেখে 1 সপ্তাহ পর টাকা দিয়ে দিবি, হয়ে গেল ব্যাস। না মেজদা ভাই, নেক্সট উইক তোকে টাকা আমি দেবো না। শ্যামার প্রোগ্রাম হয়ে গেলে তোকে তোর টাকা দিয়ে দেবো। মানে এটা আবার কি রকম শর্ত? মোটে তো 1টা মাস মেজদা ভাই, বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে নিতে সময় কেটে যাবে। আর তাছাড়া এতদিন পর শ্যামা কামব্যাক করছে, তোরা দেখবি না? দেখবি না কিভাবে আমি শ্যামার খুনিদের শাস্তি দিই? এটাই আমার লাস্ট রিকোয়েস্ট মেজদা ভাই। আর তাছাড়া এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটও চলছে না, সবকিছু স্বাভাবিক হোক, তারপর নিশ্চিন্তে চলে যাস। ঠিক আছে, আমি তোর রিকোয়েস্ট রাখবো। আমিও আর ওদের কিছু বলবো না নিখিল। ও যখন আমাদের ছেড়ে চলে যেতে চাইছে, যাক, চলে যাক। কিন্তু তুই ফ্যাক্টরিটা মর্গেজ রাখবি বলছিস, এটা খুব বড় রিস্ক নিয়ে ফেলছিস না? বাবা, মেজদা ভাইও তোমার ছেলে, প্রপার্টির উপরে 1/3 অধিকার আছে। আর আই এম শিওর বর্দা ভাইও তোমাকে এটাই বলতো। প্লিজ মেজদা ভাইকে ওর টাকা তুমি দিয়ে দাও। মেজো বৌদি, মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখো, যদি সময় পাও। নিজের নাতনির মুখ দেখে যেভাবে মায়ের চোখ আনন্দে ঝলমল করছিল, তোমাদের এই একটা ডিসিশনের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই। মেজদা ভাই, আমাকে 1টা মাস দে, আই প্রমিস তোদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর শ্যামার শো এর পর সব টাকা তোদের দিয়ে দেবো, তারপরে যেখানে ইচ্ছে তোরা চলে যাস, কেউ জিজ্ঞেস করবে না। নিখিল, নিখিল, এভাবে চলে যেতে দিস না ওকে। নিখিল, অশোক, অশোক, যাস না বাবা, চলে যাস না, বাড়ি ছেড়ে যাও। অশোক, অশোক চলে আসে। না, এখন আমি এখান থেকে কাটি, যাই, মেয়েটাকে গিয়ে সবটা বলি। পুরানমুখী মেয়ে বসে বসে পাট মুখস্থ করছে। আরে ওই সিন দেখলে হবে? এখানে যে এত বড় একটা সিন হয়ে গেল, সেটা তুই দেখতেও পেলি না। তাড়াতাড়ি যাই, ওকে বলি, শুনে তো একেবারে লাফাতে থাকবে। এই পরিবারের ওপর যে এত দুঃখ, এত আঘাত নেমে আসবে, এরা বোধহয় কোনোদিন কল্পনাও করতে পারেনি। কত হাসি খুশি, কত ভালো ছিলেন সবাই। প্লিজ ঠাকুর, তুমি সবাইকে আবার আগের দিনগুলো ফিরিয়ে দাও। সত্যি আমার ভীষণ খারাপ লাগছে, এদের কারো থেকে তাকাতেও পারছি না। তুমি শিওর যে নিখিল এত ইজিলি আমাদের 50 কোটি টাকা দিয়ে দেবে? সেটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, আর কোনো সমস্যা হবে না? আই এম শিওর দিশা। কি করে? মানে এর পরেও যে নিখিল শ্যামার খুনিদের খোঁজাটা বন্ধ করে দেবে না, এই ব্যাপারে কি করে শিওর হচ্ছে তুমি? বন্ধ না করলে ওর কোনো লাভ হবে না। কি কনফিডেন্স! তুমিও তো এতদিন ধরে অনেক কিছু করছো, নিখিলকে ফলো করছো। আমাদের লাভটা কি হলো শুনি? অনেক লাভ হয়েছে দিশা, অনেক লাভ। আমি চাইলে নিখিলের খেলাটা এক্ষুনি বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, তুমি কি ভাবছো? আমি কিছু না জেনে বুঝে সবার সামনে সম্পত্তির ভাগ চাইলাম? হ্যাঁ, তো কি জেনেছো? আমিও তো সেটাই জানতে চাইছি। সবটা জেনেছি, আর সত্যিটা জেনেছি। আমি যে নিখিলকে ফলো করছিলাম, নিখিল আর ওই মেয়েটা আমাদের বাড়িতে গেছিল, ওখানেই আমি ওদের দেখেছি। একদমই ঠিক বলছি। আর শুধু ওদের না, মামের বাবা মা ওখানে ছিল, ওখানে লুকিয়ে বসে আছে। যাক, তাহলে একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হওয়া গেল যে এই মেয়েটি মাম, শ্যামা নয়, তাই তো? ইয়েস। নিখিল ওই মেয়েটাকে, মামকে, ওর বাবা মার সঙ্গে দেখা করাতে নিয়ে গেছিল। এইটা একটা কাজের কাজ হচ্ছে। অবশ্য তোমার কথা শুনে আমার আগেই কিছুটা মনে হচ্ছিল এরকম কিছু। আচ্ছা, তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আর কোনো ভয় নেই। শ্যামা মারা গেছে। নিখিলের চালাকি যে আমরা ধরে ফেলেছি, নিখিল সেটা জানেও না।
ও ভাবছে মামকে শ্যামা সাজিয়ে টোপ দিয়ে খুনিদের ধরে ফেলবে। কিন্তু অশোক অত খুনিদের ধরার জন্যই এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে আবার। করুক না, ও স্টেজ সাজিয়ে বসে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। ও ভাবছে খুনিরা খুব বোকা, ও ফাঁদ পাতবে আর খুনিরা এসে ফাঁদে ধরা দেবে। মাথা মোটা। যাই হোক দিশা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমরা শুধু আমাদের বিদেশ যাওয়া নিয়ে কনসেন্ট্রেট করবো, ওকে? আর কোনো কিছু নিয়ে না। নিখিল যেটা করছে ওকে করতে দাও। ও ভাবছে ও খুব চালাক, আর ওই মেয়েটা ভাবছে আমাদের বোকা বানাচ্ছে, এই যে ভুলে যাচ্ছে একটা নাটক করছে। করতে দাও। আমরা যে সব জানি বুঝতেই দেব না। আমরা শুধু এখন মন দেব আমাদের ভিসার দিকে। আমাদের ভিসা হয়ে গেলেই প্রোগ্রামের পরের দিন আমরা এখান থেকে জাস্ট চলে যাবো চুপচাপ, ব্যাস। হ্যাঁ সেসব তো ঠিক আছে অশোক, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এই নিখিলদের পুরো ব্যাপারটা, মানে এই যে এই মেয়েটি অ্যাকচুয়ালি মাম শ্যামা নয়, এটা আমরা বাড়ির লোকের কাছে কেন এক্সপোজ করব না? মানে তুই ভেবে দেখো, তাতে তো আমাদেরই লাভ। ওরা যখন জেনে যাবে তখন নিখিলের পজিশনটাই তো বাড়িতে সবার সামনে ডাউন হয়ে যাবে। আমরা যদি বাবা মাকে বিশেষ করে এইটা বোঝাতে পারি যে নিখিল এতদিন ওদের সেন্টিমেন্ট নিয়ে জাস্ট খেলছিল, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নিখিল তখন সবাইকে বুঝিয়ে দেবে ও পুরো ব্যাপারটা করেছে শ্যামার খুনিদের ধরার জন্য। তখন প্রশ্ন উঠবে আমি নিখিলকে কেন ফলো করছিলাম, তখন দোষটা গিয়ে সব আমার ঘাড়ে আসবে, বুঝলে? কিন্তু অশোক একটা জিনিস নিয়ে আমার একটু টেনশন হচ্ছে, পুলিশ ইনভেস্টিগেশনে আমরা ধরা পড়ে যাব না তো? হ্যাঁ, সে তো ধরা পড়ে যেতেই পারি, কারণ আমি ওই লোকটাকে গুলি করার সময় যে ব্লেজারটা পরেছিলাম, ওই ব্লেজার থেকে একটা বোতাম খুলে ওখানে পড়ে গেছে, আর সেটা নিখিল পেয়েছে। হোয়াট? এত বড় কথাটা তুমি আমায় বলনি এতক্ষণ? আচ্ছা ঠিক আছে, শোনো, পুরো কথাটা শোনো দিশা। যে ব্লেজারটা পরেছিলাম তার বোতামটা খুলে পড়ে গেছে ঠিকই, কিন্তু ব্লেজারটা আমি পুড়িয়ে ফেলেছি। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। আমি ভাবছিলাম বর্দা ভাইকে নিয়ে। বর্দা ভাইয়ের শরীরের কন্ডিশনটা এখন কেমন আছে জানাটা খুব দরকার। ওর ব্রেনটাকে যদি পুরোপুরি নষ্ট করে দেওয়া যায়, ও আর কোনোদিন নর্মাল হবে না। আমাদের রিস্ক ফ্যাক্টর অনেক কমে যাবে। আর আদিত্য, ওকে নিয়েও তো ভাবতে হবে অশোক, ওরও তো একটা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করতে হবে। আমরা এতদিন ওকে একটা ঘরে আটকে রেখেছি, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরও যদি বাই চান্স ওখান থেকে পালিয়ে যায় অশোক, যদি ধরো নিখিলকে বা অন্য কাউকে সব কিছু বলে দেয়, তখন? ঠিকই বলেছো দিশা, আদিরও বর্দা ভাইয়ের মতন একটা ব্যবস্থা করতে হবে। আমি শুনেছি ও এখন মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে গেছে, মাথা কাজ করছে না, ভুলভাল বকছে। যদি এমন কিছু বলে দেয় যেটা আমাদের বিপদ বাড়বে, মুশকিল হয়ে যাবে। তাহলে ঠিকই বলেছ, ওরও বর্দা ভাইয়ের মতন ব্রেনটা নষ্ট করে দেওয়াটাই বেটার হবে। কোনো অ্যাসাইলামে পাঠিয়ে দেবো, ব্যাস আমরা নিশ্চিন্ত। হ্যাঁ অশোক, সেটাই ঠিক হবে। ওকে ওকে এত দূরে পাঠিয়ে দাও ও যাতে কোনোদিনও না ফিরতে পারে। আচ্ছা দিশা, শোনো, এই ব্যাপারে আমাদের কথা হয়ে গেল, ঠিক আছে? ফাইনালি কাল থেকে আমরা সব শুরু করবো। আসুন অফিসার, আসুন। মা প্লিজ বাবাকে ডাকো, আর শ্যামাকেও ডাকো। বড় বৌদি, ওনাকে একটু চা দিও না। হ্যাঁ দিশা, কি বললো অফিসার? অফিসার মানে তো পুলিশ অফিসার অশোক, কি হবে এবার? চিন্তা করো না, আমি আছি তো। আরে চিন্তা করো না, কি বলছো তুমি অশোক? ডোন্ট ফরগেট, এখন আর আমরা দুজন শুধু নই, আমাদের একটা বেবি আছে, একটা ছোট মেয়ে আছে। অশোক দেখো, যা যা খারাপ কাজ, যা যা অপরাধ করার হয়ে গেছে, আর ফার্দার কিছু খারাপ কাজ করতে চাই না। আমাদের জাস্ট যে করে হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে অশোক। ঠিক আছে দিশা, কিচ্ছু হবে না, তুমি আমার উপর একটু ভরসা রাখো। এত প্যানিক করছো কেন? আমি আছি তো, আমি সব সামলে নেব। শোনো, আমি এখন যাই, মা দেখলে আবার বকা দেবে। আমি এখানে ঢুকেছি, ঢোকা পারো না। আমি আসি। নিখিল, মেশামশাই, মা বাবা আসলো না? না আসলে কাউরে তো শরীর ভালো নেই, আমি আর ডাকলাম না, ঘুমিয়ে পড়েছেন। ও আচ্ছা আচ্ছা, না না আপনি ঠিক করেছেন। আচ্ছা অফিসার, এবার আপনি আমাকে একটু বলুন, কোনো ক্লু পেলেন? জানতে পারলেন যে এই পুরো ষড়যন্ত্রের পেছনে কে আছে?
ওয়েল, আমরা এখনো খুব বেশি দূর এগোতে পারিনি নিখিলবাবু। অ্যাকচুয়ালি গোডাউনের আশেপাশে আর গোডাউনের ভেতর কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এইটা আমাদের জন্য একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। তবে হ্যাঁ, গোডাউনের কাছাকাছি একটা বাড়ির সিসিটিভি ক্যামেরায় কিছু পাওয়া গেছে। কিছু মানে কি? একটা গাড়িটা সাইড থেকে খুব অল্পই দেখা গেছে, আর ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ায় গাড়ির কালারটাও বোঝা যায়। অফিসার, এই ক্লুটা ছোট হতে পারে কিন্তু ভীষণ ভালো ক্লু। তার মানে যে খুন করতে এসেছিল সে গাড়ি করে এসেছিল। আপনি গাড়িটা খুঁজে দেখুন না। ও গড, ক্যামেরাটা আমি খেয়াল করলাম না। বলছি অফিসার, আমরা তো বাড়ির লোকজন গিয়েও সিসিটিভি ফুটেজটা চেক করতে পারি, তাই না? শ্যামাকে যে কিডন্যাপ করিয়েছিল সে খুবই ডেঞ্জারাস, নাহলে আপনাদের চোখের সামনে গুন্ডাকে গুলি করে চলে গেল, আপনারা টেরই পেলেন না। স্ট্রেঞ্জ। একদম ঠিক বলেছিস মেজদা ভাই। অফিসার, একটা জিনিস, একবার এটা দেখুন।